থ্যাংক ইউ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমরা আমাদের গর্বের যে জায়গাটা সেটা হলো টিকাদান কর্মসূচি এদেশে, এবং আমাদের 1 বছরের কম বয়সী শিশু যারা অত্যন্ত বেশি বেশি মারা যেত আগে, সেগুলো কমিয়ে আনার পিছনে এই টিকার একটা বেশ বড় ভূমিকা আছে। তো এখন আমাদের বাংলাদেশের সামগ্রিক টিকার যে কর্মকাণ্ড, সেইটা ইভালুয়েট করার জন্যে গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান আছে, তার নাম হলো কাভারেজ ইভালুয়েশন সার্ভে। অর্থাৎ ভ্যাকসিনেশনের কাভারেজ কতটুকু হয়েছে তারা সার্ভে করে একটা রিপোর্ট দেয়। তো আমরা তাদের সর্বশেষ যে রিপোর্ট আমরা দেখেছি 2023 অথবা 23 সালে 24 সালে, সেখানে দেখা যায় যে আমাদের তো অনেকগুলো টিকা দেওয়া হয়, সেগুলো টিকা কোনোটা 90% আছে, কোনোটা 95% আছে, কোনটা 92% আছে, কিন্তু মিলসের যে টিকার কাভারেজ, যেটা এমআর টিকা দেওয়া হয়, সেই কাভারেজ মোটামুটিভাবে 88%। তো এই 88%-এর ভিতরে কিছু টিকা আছে, ওই টিকাটা হলো একটা ডোজ দিয়েছে যতগুলো, আবার দ্বিতীয় ডোজে দেখা যায় সেখানে কম। তো তাতে করে দেখা যায় দুটো ডোজ যে দিয়েছে তার রেটটা একটা ডোজে দেওয়ার থেকে আরও কম। তাহলে আমরা যদি 88%ই ধরি, তাহলে আমাদের একটা পাবলিক হেলথ পার্সপেক্টিভে একটা ক্যালকুলেশন আছে। কোনো পপুলেশনে যদি 100টা বাচ্চাকে টিকা দেওয়া হয়, তাহলে সেই পপুলেশনের ভিতরে শতকরা 85টা বাচ্চার ভিতরে আপনার হাম প্রতিরোধ করার জন্য যে প্রয়োজনীয় যে প্রতিরক্ষা, যে অ্যান্টিবডি, সেটা অ্যাসিড করে। আর বাকি যে 15টা তার ভিতরে অল্প স্বল্প করে, এরকম। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম? প্রতি 100টার ভিতরে 15টা মোটামুটি একটা বাচ্চা, 15টা বাচ্চা তার শরীরে পর্যাপ্ত পরিমাণের হাম প্রতিরোধক অ্যান্টিবডি নাই। তা সেই তুলনায় যদি 88% যদি কাভারেজ থাকে, তাহলে সেইখানে ক্যালকুলেশন করে দেখা যায় প্রায় শতকরা 25টা বাচ্চা আনকাভার্ড। তাহলে প্রতি বছর বাংলাদেশে প্রায় 10 লক্ষ শিশু জন্মলাভ করে। তাহলে এই 10 লক্ষ শিশুর ভিতরে প্রতি শতকরা যদি 25 জনই যদি আমরা ধরি আনকাভার্ড, তাহলে সামগ্রিকভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখা যায় বাংলাদেশে প্রতি বছর একটা বিপুল সংখ্যক টিকা এই ভ্যাকসিন পায় নাই অথবা অর্ধেক পেয়েছে, এবং তাদের শরীরে আপনার হাম প্রতিরোধ করার যে প্রোটিন সেটা কম। তাহলে এটা প্রতি বছর 1 বছর, 2 বছর, 3 বছর এরকম করে একটা লম্বা সময় ধরে এটা কিন্তু মানে অতি সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু এরকম এপিডেমিক্স হয়নি। তো দেখা যাচ্ছে সেই যে ইমিউনিটি গ্যাপ, এই গ্যাপের কারণেই কিন্তু এটা বিশেষজ্ঞরা মনে করেন যে এই সময় ভাইরাসটা ঢুকছে। এখন এইটা হলো ক্যালকুলেশন। তাছাড়া ধরেন আমাদের দেশে আমাদের যত রকম স্বাস্থ্য সমস্যা আছে আমাদের বাচ্চাদের ভিতরে, তাদের ভিতরে পুষ্টিহীনতা কিন্তু একটা বিষয় আছে। যারা যারা পুষ্টিহীন, তাদের শরীরে কিন্তু প্রোটিন, আমিষ কম। তাহলে তারা ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও সবার ইমিউন রেসপন্স একই রকম হয় না। কেউ স্ট্রং হয়, কেউ মাঝামাঝি স্ট্রং হয়, আবার কেউ লো হয়। তো সামগ্রিকভাবে এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপের জন্যেই মনে হয় যে হঠাৎ করে এই ভাইরাসটা একটা সুযোগ পেয়েছে বাচ্চাদেরকে আক্রমণ করেছে। আমি পার্সোনালি মনে করি না। আমি এখানে মনে করি যে আমাদের টিকা তো এই দেশে আমরা তৈরি করতে পারি না, আমাদের সব বিভিন্ন দেশ থেকে আনতে হয়, এবং সেখানে যে টিকা কেনার যে খরচটা, সেটা কিন্তু বাইরের দাতা সংস্থারাই দেয়। WHO, তারপর গাভি, এরকম কতগুলো প্রতিষ্ঠান তারা দেয়। এখন একটা পপুলেশনের ভ্যাকসিনেশন কাভারেজে যে দরকার, সেটা হলো দুটো জিনিসের দরকার।
একটা হলো আমাদের টিকাদান কর্মসূচির একটা প্রতিষ্ঠান আছে, ইপিআই একটা সেকশন আছে। দ্বিতীয় হলো তাহলে আমাদের মানে বিপুল পরিমাণ টিকা মজুদ দরকার, তাই না? আর যাদেরকে আমরা টিকা দিব সেই জনগোষ্ঠীর যারা আছেন তাদেরও অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার। তার তিনটে যদি সমন্বয় হয়, আমার ইপিআই প্রোগ্রাম অফিস তারা ভ্যাকসিন দেওয়ার জন্য যে সমস্ত লজিস্টিক্স এবং যাদেরকে আমি দিব সেই তাদের পার্টিসিপেশন সামগ্রিকভাবে কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। আমার মনে হয় তিনটার ভিতরে সমন্বয় এবং একই সাথে যে সমস্ত স্বাস্থ্যকর্মী যারা এর সাথে টিকাদান কর্মসূচির সাথে ইনভলভ তাদেরও পার্টিসিপেশন কিন্তু লাগবে। তো সেই জন্যে জনবহুল দেশ, আমরা যে পরিমাণ ম্যান পাওয়ার এখানে ইনভলভ করি, দেখা যায় যে এই বছর আগামী 5 বছর ধরে করছে, 5 বছর পরে জনসংখ্যা আরও বেড়ে গেছে, তখন এটা কোপ আপ করা যায় না। সেই জন্যে আমার মনে হয় যে এইগুলো দিলে করতে পারলে এই টিকায় কাভারেজ আনা সম্ভব। এখানে কাউকে দোষ দেওয়ার দরকার নেই। অনেকে অসতর্কতা থাকে, অনেক সময় অনেকে ব্যস্ততা থাকেন, তো সেই সব মিলিয়ে তো সুতরাং এখানে কাউকে দায়ী করার কোনো, আমার মনে হয় যে দায়ী করার কোনো সুযোগ নেই। কারণ একটা সময় ছিল আমাদের 1 বছরের নিচের বাচ্চা, 5 বছরের নিচের বাচ্চা, যেটা আমরা এস্টিমেট করি আমাদের হেলথ স্ট্যাটিস্টিক্সে, সেখানে প্রচুর মৃত্যু হতো 5 বছর নিচে। কিন্তু আমরা একটু আগে বলেছি যে সেখানে অন্যান্য যে সমস্ত ইন্টারভেনশন প্রোগ্রাম আছে, সেই পুষ্টির প্রোগ্রাম আছে, ভিটামিন এর প্রোগ্রাম আছে, ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে, ডায়রিয়া প্রিভেনশনের প্রোগ্রাম আছে, সব প্রিভেন্টিভ প্রোগ্রামগুলো দেওয়ার পরে আজকে আমাদের ইনফ্যান্ট মর্টালিটি রেট কিন্তু অন্যান্য দেশের তুলনায় বেশি থাকলেও অনেক কমে এসছে। তো আমরা সেখানে ভ্যাকসিনেশনটা গিয়ে আছে। এখন এখানে কিন্তু সবারই একটা দায়িত্বশীল আচরণ করার একটা সুযোগ আছে। কারণ আমি যদি আমার গণমাধ্যম যদি সেই এই ধরনের প্রচার আসে, সুতরাং তার আগে কিন্তু একবার চিন্তা করতে হবে তার বাচ্চাটা, আমার বাচ্চাটা যদি এই ধরনের ইনফেকশনের সংক্রমিত হয় তাহলে তো তার জীবনটা অনেকটা হুমকির মুখে পড়ে। তাহলে যাতে না হয় তার জন্য যে সমস্ত উপায়গুলো আছে তার মধ্যে টিকা একটা। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের তো এখন আশেপাশে ইউনিয়ন পর্যায়ে ডাক্তার আছে, তাই না? ডাক্তারের সাথে পরামর্শ করে, হ্যাঁ, যে আমার এই কনফিউশনটা হচ্ছে, আপনি আমার জিনিসটা ক্লিয়ার করেন। তো সুতরাং সেটা ক্লিয়ার করলে তো আমার তো আর নিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। উনি বলে দিবেন কেন নিবেন না নিলে কী হবে, সব তো আপনাকে এক্সপ্লেন করে। তো আমি মনে করি যে গণজনের বিভ্রান্তর কোনো সুযোগ নাই। কারণ মনের মধ্যে কোনো প্রশ্ন আসলে সেটা পরিষ্কার করার জন্য যে নিকটে যে স্বাস্থ্যকর্মী আছেন, ডাক্তার আছেন, তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলে সব থেকে ভালো। আমি অনেকের সাথে কথা বলেছি এবং আপনার বাচ্চাকে কি 2টো টিকা দিয়েছেন, হামের টিকা? ওই হ্যাঁ দিয়েছিলাম, 9 মাসে একটা দিয়েছিলাম, কিন্তু পরেরটা দিয়েছি কিনা ঠিক মনে নেই। কার্ডটা দেখান তো। ভাই কার্ড যে কোথায় রাখছি বলতে পারছি না। অনেকে টিকা কেন্দ্রে নিয়ে যান না। টিকার বিরুদ্ধে অনেকের একটা ধারণা আছে, টিকা দেবো না। আবার অর্ধেক দিয়েছে, অর্ধেক দেয় নেই। সো কমপ্লিট টিকা দেওয়া, এই যে আজকে যে আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতির পিছনে কিন্তু আমাদের অভিভাবকদেরও নির্লিপ্ততা কিন্তু অস্বীকার করা যাবে না। তো সেই জন্য সবাই যদি আগ্রহী হয়, সবাই যে সিরিয়াস হয় এবং একই সাথে গভর্নমেন্টের যে সাপোর্ট আছে, সেই সাপোর্টের মধ্যে আমরা যারা আমাদের পপুলেশন যারা আছেন, বাবা মা আছেন যারা, তারা সবাই যদি তাদের সন্তানকে নির্দিষ্ট সময় যেভাবে ডেট করে দেওয়া আছে সেইভাবে যদি দেওয়া যায়, আমাদের টার্গেট হলো এই টিকার কাভারেজ 95% উপর বৃদ্ধি করা। এবং তা যদি আমরা করতে পারি তাহলে ইভেন ওই যে সাপ্লিমেন্টারি ভ্যাকসিনেশনের যে শিডিউল, যেটা প্রোগ্রাম 3-4 বছর পর পর বলছি, যেটা এটারও হয়তো দরকার হবে। তাহলে সব সার্বক্ষণিকভাবে বৎসরব্যাপী এই এমআর ভ্যাকসিনেশনের কাভারেজ, ইমিউনাইজেশন শুড বি 95% অথবা তার বেশি। সাধারণভাবে এটা ভ্যারিয়েবল, তবে সাধারণভাবে কেউ যদি 2টা টিকা নেয় এবং তার শরীরে যদি ইমিউনোলজিক্যালি সে কম্পিটেন্ট থাকে, তাহলে তার শরীরে এই সেরো প্রোটেকশন যেটাকে বলা হয় 100%, এবং এই 100% সেরো প্রোটেকশনে তার লাইফ লং ইমিউনিটি, তবে তার নিচে মানে নতুন করে কোনো হার্ম হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। তবে অনেক সময় আমরা বলি
যে অনেক সময় সবার ইমিউনোলজিক্যাল রেসপন্স কিন্তু একই রকম হয় না। তো সেই জন্যে একটা টিকার পরে হয়তো ভালোভাবে হয়নি, আরেকটা টিকার দিলে পরে তার কাভারেজটা আরও সুসংহত হলো। তো তারপরেও কথা থেকে যায়, তবে সামগ্রিকভাবে যদি আমি এক কথা বলি তাহলে দুটো টিকার পরে তার হাম সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। আমাদের বাচ্চাদের সংক্রামক ব্যাধি থেকে তাদেরকে রক্ষা করার জন্য যে ইউপিআই শিডিউল আছে সেটাকে বলা হয় রুটিন ইমিউনাইজেশন। অর্থাৎ যে বাচ্চাটা আজকে জন্ম নিল সেই জন্মের প্রথম দিন থেকেই কিন্তু তাকে টিকা দেওয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেল এবং তার 15 বছর বয়স পর্যন্ত আমাদের শিডিউলে আমরা দিয়ে থাকি। তো এর বাইরে এই যে এখন যেটা দেওয়া হচ্ছে এটাকে বলে সাপ্লিমেন্টারি ভ্যাকসিনেশন, অর্থাৎ অতিরিক্ত টিকা। কেন বলছে অতিরিক্ত টিকাটা কেন দিতে হচ্ছে ওই যে আমরা বলেছিলাম, এর আগে আমি বলছিলাম যে সমস্ত বাচ্চাদের শরীর পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয় নাই, ইমিউনিটি গ্রো করে নাই, তারা আক্রান্ত হতে পারে। যদি আক্রান্ত হয় তাদের কাছ থেকে ভাইরাসটা আরেকজনের কাছে যেতে পারে। এই যে ট্রান্সমিশন সাইকেল, ট্রান্সমিশন একজনের কাছে আরেকজন ছড়িয়ে যাচ্ছে, মূলত এই যে গণটিকার কথা আপনি বললেন কিংবা সাপ্লিমেন্টারি ভ্যাকসিনেশনের কথা বললেন, ইরেসপেক্টিভ অফ সব বাচ্চাকে 6 মাস বয়সের পরের থেকে অ্যাকচুয়ালি এটা 15 বছর পর্যন্ত দেওয়া উচিত। তো এখানে গভর্নমেন্ট এখন প্রায়োরিটি সিলেক্ট করেছেন, যেহেতু এখানে আক্রান্ত বাচ্চাদের বেশিরভাগ হলো 5 বছরের কম বয়সী, সেজন্য 5 বছর পর্যন্ত দিয়েছেন। আমরা হয়তো ভবিষ্যতে এই কাভারেজটা 10 বছর পর্যন্ত করে ফেলব। আর এটা কিন্তু এই সাপ্লিমেন্টারি যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এটা কিন্তু একবারেই শেষ নয়। আমাদের দেশের প্রেক্ষাপটে যেখানে পুষ্টিহীনতা, অন্যান্য সংক্রামক ব্যাধি বেশি এবং সেখানে মানে জনসমাগম জনবহুল একটা দেশ, সুতরাং খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সেই জন্য আমার মনে হয় এই সাপ্লিমেন্টারি ভ্যাকসিনেশন প্রোগ্রামটা প্রতি 3 থেকে 4 বছর পর পর দিলে রুটিন ইমিউনাইজেশনের যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা পূরণ হবে। তাতে করে আমাদের হার্ড ইমিউনিটি মানে হলো আমাদের কমিউনিটিতে যারা বাস করে তাদের ভিতরে যদি এই ইমিউনিটিটা গ্রো করে, তাহলে ওই যে ট্রান্সমিশন সাইকেল, ভাইরাস একজনের কাছ থেকে আরেকজন ছড়িয়ে পড়া, এটা কমে যাবে এবং আমরা হাম থেকে মুক্ত হব। এখন কোনো মা যদি টিকা না নিয়ে থাকেন, হয়তো তার শরীরে ন্যাচারাল ইমিউনিটি হতে পারে যদি সে আগে কোনো সময় আক্রান্ত হয়, সে ক্লিনিক্যালি আক্রান্ত হয় অথবা সাবক্লিনিক্যাল ইনফেকশন আক্রান্ত, যেভাবে হোক না কেন। এখন ধরলাম যে তার শরীরে কোনো ইমিউনিটি নাই, এই মাটা প্রেগনেন্ট হয়েছেন, এখন যদি এই মা আক্রান্ত হয় তাহলে তার গর্ভের বাচ্চা কিন্তু আক্রান্ত হতে পারে। কিভাবে? যদি আমাদের তো প্রেগন্যান্সি পিরিয়ডসে 9 মাস, প্রথম 3 মাসে যখন তার অর্গানোজেনেসিস হয়, এই প্রথম 3 মাসের মধ্যে যদি মা আক্রান্ত হয় তাহলে সেই ভাইরাসের প্রভাবে কিন্তু এই শিশু যেটা মায়ের পেটের মধ্যে আছে তার জন্মগত অর্গানে অনেক ত্রুটি হতে পারে, ম্যালফরমেশন যেটাকে বলা হয়। অন্য যে কোনো সময় যদি হয় তাহলে ওই বাচ্চা কিন্তু পেটের মধ্যে মানে প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যাবে রক্তক্ষরণ হয়ে গেছে, অনেক সময় দেখা যাবে কখনো কখনো অ্যাবর্শন হয়ে যেতে পারে, কিংবা পেটের মধ্যে বাচ্চা অনেক সময় মৃত্যুবরণও করতে পারে। তো সুতরাং মানে গর্ভাবস্থায় মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় যদি কোনো মা আক্রান্ত হন তাহলে তার ব্যাড এফেক্টস কিন্তু ওই গর্ভস্থিত সন্তানের উপরে কিন্তু আসেই।